শেষ করেছিলাম ডিভাইসেবিলিটি পর্যন্ত গিয়েছিলাম। বলছি স্যার 14 ব্যাচের একজন লিংক চাইছে, দেবো কি আপনার? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। চলো, তোমাদের এই পর্যন্ত শেষ ছিল, মানে রেশিওটাকে কিভাবে তৈরি করবে। চলো, কে জয়েন করলো? আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম যে পরপর কিছু সংখ্যা যদি তোমার রেশিও অনুসারে দেওয়া থাকে, যেমন আমি বলেছিলাম যে এ এ ইজ টু বি একটা দেওয়া রয়েছে, ধরো সাপোজ 2:3 রয়েছে, বি ইজ টু সি রয়েছে 6:5, আর সি ইজ টু ডি রয়েছে 5:2। তো এরকম টাইপের সিচুয়েশন যদি থাকে, আমি বলেছিলাম যে ব্লক ওয়াইজ কাজগুলো করবে, যেটা আমি দেখিয়েছিলাম এরকম ভাবে যে এ ব্লক, বি, সি, ডি। এবারে যেরকম যেরকম আছে সেরকম সেরকম তার নিচে ঠিক লিখবো 2:3, 6:5, 5:2। এখানে একটা জিনিস আমি বলেছিলাম তোমাদের মনে রাখতে, যে যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে ফের শুরু হচ্ছে, যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে ফের শুরু হচ্ছে, এরকম সিচুয়েশন থাকলে তখনই কিন্তু এই ব্লকের ব্যবস্থাটা করতে পারবে। তো এখন যদি এখান থেকে আলটিমেটলি এ ইজ টু বি ইজ টু সি কি হবে সেটা বের করতে চাই, তাহলে আমার করণীয় কি ছিল? পাশের জায়গাগুলো সংখ্যাগুলি দিয়ে ভর্তি করতে হবে। স্যার যেখান থেকে শুরু হচ্ছে মানে বুঝলাম না। হ্যালো। বলতে যেমন এখান থেকে দেখো, এখানে বিতে গিয়ে শেষ হয়েছে, এখানে বিতে গিয়ে শেষ হয়েছে, এখানে দেখো বিতে শুরু হয়েছে, মানে এই বিতে শেষ হয়েছে, বিতে শুরু হয়েছে, সিতে শেষ হয়েছে, সিতে শুরু হয়েছে। এরকম ভাবে তুমি জিনিসটাকে পাশাপাশি রাখতে পারবে। ঠিক আছে, এরকম রাখলে জিনিসটা তোমার করতে সুবিধা হবে। ঠিক আছে, এর আরো অনেক পদ্ধতি রয়েছে, সেগুলো আমি পরে বলবো। অ্যাকচুয়ালি এত কিছু অনেক সময় করা লাগে না, যখন সরাসরি জিজ্ঞাসা করে এই রকম টাইপের প্রশ্ন, তখন সত্যি কথা বলতে অঙ্ক করতে লাগে না তোমার। কিছু পন্থা রয়েছে, সেইগুলো দিয়ে কাজ করলে কমপ্লিট হয়ে যাবে। এখন এখন যদি কোনো সিচুয়েশন এরকম থাকে যে এ ইজ টু বি এত, বি ইজ টু সি এত, সি ইজ টু ডি এত, এইবার এইটা বলার পর তোমাকে এমন কোনো কিছু একটা জিজ্ঞাসা করলো যেখানে তোমার সরাসরি এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি জানতে চাইনি, মানে আমি এখানে যেটা বের করতে চাইছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি ইকুয়াল টু কত। তো এইটা বের করার অনেক রকম পদ্ধতি রয়েছে। তোমরা যেটা শিখেছো সেটা তো বাদই দিলাম, আমি যেটা শেখাচ্ছি এটাও কিন্তু লং প্রসেস, মানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি শর্টকাট নয়, এর থেকে অনেক শর্টকাট রয়েছে। তো এটা আমি কেন শেখাচ্ছি, কারণ যখনই তোমার এমন কোনো সিচুয়েশন আসবে, ধরো বললো যে এই যে চার ভাই রয়েছে, চার ভাইয়ের মধ্যে কোনো একটা সম্পত্তি বিলি বন্টন হচ্ছে, তো সেখানে এ এবং বি 2:3 তে পায়, বি এবং সি 6:5 এ পায়, সি এবং ডি 5:2 অনুপাতে সম্পত্তির অংশ পায়। তাহলে ডি এবং সি দুজন মিলিয়ে, বা বি এবং ডি দুজন মিলিয়ে যদি 4 লাখ টাকা পায়, তাহলে তাহলে হ্যাঁ, তাহলে সম্পূর্ণ সম্পত্তি কত ছিল, বা এর কাছে কত সম্পত্তি ছিল, বা এ এবং বি উভয়ে মিলিয়ে কত সম্পত্তি ছিল। এরকম টাইপের প্রশ্ন অনেক সময় করে, যখন তোমাকে হয়তো পুরোপুরি এ টু বি টু সি টু ডি সমান সমান কত বের করে নিতে হয়। তা না হলে সরাসরি যদি এরকম টাইপের প্রশ্ন করে, তাহলে এর থেকে অনেক শর্টকাট রয়েছে, সেগুলো আমি পরে দেখছি।
এখন ইস্যু হচ্ছে যে আমি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এমনি জেনারেল ভাবে অঙ্ক কোষে কি করে বের করব। হ্যাঁ, অঙ্ক কোষে কি করে বের করছি, আমি পাশে যে জায়গাগুলো ফাঁকা আছে সেইগুলো আমাকে ভর্তি করতে হবে। তো কি দিয়ে আমি আমি এই জায়গায় সি এর পাশে সঙ্গে রয়েছে, সি এর পাশে দুটো জিনিস আছে, একটা ডি আছে আর একটা বি আছে। তো ডি এ তো ফাঁকাই পড়ে রয়েছে, তো একমাত্র বি রয়েছে, তাহলে আমি এখানে 3 বসাবো। আর ডি এর ক্ষেত্রে কি বসাবো, সেম জিনিস, এখানে পাশে যেহেতু 3 বসি এখানেও 3 বসাবো। এইখানে কি বসবে, এখানে বসবে 5, পাশে 5 রয়েছে সেই জন্য 5 বসলো। এখানে বসবে 6, পাশে 6 রয়েছে। এখানে কি বসবে 5, এখানেও বসবে 5। এইবার আমি কি বলেছিলাম যে প্রতিটা ব্লক থেকে যদি কমন কোনো সংখ্যা, এমন কোনো সংখ্যা রয়েছে যেটা কাটাকাটি করা যাবে প্রতিটা ব্লক থেকে, মানে এ ব্লকেও যাবে, বি ব্লকে, সি ব্লকে, ডি ব্লকে, প্রত্যেকটা ব্লক থেকে যাবে, তখনই, মানে শুধুমাত্র এ এবং বি তে গেল আমি কেটে দিলাম এটা হবে না। কাটাকাটি করতে গেলে এ বি সি ডি ব্লকের মধ্যে থেকে তোমাকে কাটতেই হবে। এবার এ ব্লকের কেউ মাথার দিব্যি দেয়নি যে তোমার উপর থেকেই কাটতে হবে। তুমি এ ব্লকের যে কোনো একটা, এই 3টে জায়গা রয়েছে, এই 3টে জায়গা রয়েছে, এই 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি কাটাকাটি করতে পারো। মানে আমি বলছি যে এই 6-এর সাথে, যেমন এখানে রয়েছে, যেমন আমি 3 দিয়ে কাটছি, দেখো এই 6 কাটছি, 3 2 6, আচ্ছা 3 2 6, আচ্ছা এখানে 3 1 3, 3 1 3, 3 1 3। তো এখানে কি হলো, আমি প্রথমে এটা ধরলাম, তারপরে এইগুলো ধরে আমি যাচ্ছি, প্রথমে আমি এইটা ধরলাম, তারপরে এইগুলো করছি আমি। তো এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমার পাশাপাশি করে যেতে হবে, আমার শুধু ব্লকটাকে মেনটেন করতে হবে, যে এ ব্লকের কোনো একটাতে কাটবো, বি ব্লকের কোনো একটাতে কাটবো, সি ব্লকের কোনো একটাতে কাটবো, ডি ব্লকের কোনো একটাতে কাটবো। কিন্তু কাটতে আমার প্রতিটা ব্লক থেকেই হবে। সেটা পরপর পাশাপাশি হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু প্রতিটা ব্লক থেকে কাটবো। আবার মজার ব্যাপার হচ্ছে তুমি একই ব্লকে আবার কাটাকাটি করতে পারবে না। যেমন তোমার যদি মনে হয় এই 2 আর এই 6টা আমি কাটবো, তোমার যদি বাই চান্স মনে হয় এই 2 আর এই 6টা কাটবো, সেটা করা যাবে না, একই ব্লকে কাটাকাটি করতে পারবে না। তোমার পাশের যে পার্শ্ববর্তী যে ব্লকগুলো রয়েছে সেইগুলোর সাথে তুমি কাটাকাটি করতে পারবে। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এরকম ভাবে কাটলে 3 গুলো কাটলো, তারপরে আমার মনে হচ্ছে 5 দিয়েও কাটাকাটি যাবে, তো এই 5, এই 5, এই 5, এই 5। তো তোমার মনে হতেই পারে যে আমি উপরের এই 5টা ছিল, আমি এই উপরের 5টা কি কাটলে কোনো অসুবিধা হতো না? কোনো অসুবিধা হতো না, তোমার যে কোনো একটা 5 কাটলেই হবে, কিন্তু একটাই কাটতে হবে, দুটো কাটলে হবে না, বা 3টে কাটলে হবে না। তুমি প্রত্যেকটা থেকে 5 কেটে নেবে, প্রতিটা ব্লক থেকে 5 কেটে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ব্লকে দুটো কাটলে, একটা ব্লকে একটা কাটলে, একটা ব্লকে কোনো কিছু কাটলে না, এরকম কোনোভাবেই কিছু করা যাবে না। তো এই হিসাবে আমার রেশিও দাঁড়িয়েছিল কি, যে 4। এইবার যেগুলো রয়েছে সেগুলোর গুণ করতে হয়েছিল, মানে এখানে 2 পড়ে রয়েছে, এখানে 2 পড়ে রয়েছে, এখানে 1 পড়ে রয়েছে, 2 2 2 4, 1 4। আচ্ছা এখানে পড়ে রয়েছে 6, আর এখানে পড়ে রয়েছে 5, এখানে পড়ে রয়েছে 2। মোটামুটি তাহলে রেশিও দাঁড়ালো এ ইস টু বি ইস টু সি এর রেশিও দাঁড়ালো 4:6:5:2। ঠিক আছে। তো এভাবে তোমার যখন দরকার পড়বে অঙ্ক কষে বের করার, সেই সময় এই জিনিসটা অ্যাপ্লাই করবে। কিন্তু সরাসরি এরকম যদি জিজ্ঞাসা করে তাহলে সেটার একটা অন্য উপায় রয়েছে, শর্টকাটটা আমি পরে বলছি। এবার যেটা দাঁড়াচ্ছে, যেমন ধরো আমার যদি জিজ্ঞাসা করে যে এ ইস টু বি, এ ইস টু বি সমান সমান 2:3, বি ইস টু সি সমান সমান 6:5, শুধু এইটুকুনি বলে দিয়েছে, সাপোজ কোনোভাবে কোনো প্রশ্নে এই দুটো শুধু বলে দিয়েছে। এবার তোমার জিজ্ঞেস করছে এ ইস টু বি ইস টু সি কত হবে, এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হবে। তো তুমি এখানে ভালো করে বুঝতে পারছো যে আমি এই রকম ব্লক করেও করে নিতে পারি জিনিসটা, কিন্তু সবসময় ওই ব্লক করে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। সত্যি কথা বলতে এটা যেটা শেখাচ্ছি এটা কিন্তু অতটা অ্যাপ্লিকেবল নয় সব সময়। মানে অ্যাপ্লিকেবল নয় বলতে বলতে চাইছি যারা একেবারেই পারে না, অনেক সেই পুরানো মানধাতার আমলে নিয়মে ইউজ করছে, তাদের পক্ষে ঠিক আছে, এটা মজাদার লাগতে পারে। কিন্তু যদি তুমি নিজে নিজে জিনিসগুলো ফিল করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো হয়ে যাবে। এরকম 3টে দিয়ে দিয়েছে, এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি, ডি ইস টু ই, তখন ঠিক আছে, এগুলো তখন ব্লক করে নিয়ে কাজটা সুবিধা হয়। যখন মাত্র দুটো দিয়ে রেখেছে, এ ইস টু বি, বি ইস টু সি, সেখানে হয়তো অনেক সময় প্রয়োজন পড়ে না। এখানে করণীয়টা কি, করণীয়টা হচ্ছে এখানে বি হচ্ছে 3, এখানে বি হচ্ছে 6। তো আমি যদি বলি যে এর কাছে যদি 2 টাকা থাকে, বি এর কাছে 3 টাকা আছে,
আবার সি এর সঙ্গে যখন কম্পেয়ার করছি তখন বলছি বি এর কাছে যখন 6 টাকা আছে, সি এর কাছে তখন 5 টাকা আছে। তো তাহলে এখানে বি দাঁড়াচ্ছে 3 আর এখানে বি দাঁড়াচ্ছে 6। আমি যদি এই বিটাকে ফিক্সড করে নিই তাহলে আমার এখানে অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বেরোয় আসবে। মানে আমি এখানে বলতে চাইছি, আগে যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম, যে রেশিওর উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করলে রেশিওর মানের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তো a is to b সমান সমান 2:3 হয়েছে, আমি এই 3টাকে 6 করে নিতে পারি যেহেতু এখানে 6 আছে। তো আমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম। এখন উভয় পক্ষকে কেন 2 দিয়ে গুণ করলাম, আমি এই 3টাকে 6 করতে চাই, 3টাকে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। কিন্তু এই যে রেশিওটা রয়েছে এই রেশিওটাকে আমি ফিক্সড করতে গেলে, তাহলে ব্যালেন্স করতে গেলে আমার শুধু 3 দিয়ে গুণ করলে প্রবলেম হয়ে যাবে। এই 2 এর সাথে 3 এবং 2 উভয়কেই গুণ করতে হবে, মানে দাঁড়াবে হচ্ছে 4:6। এই যে 4:6 দাঁড়ালো a is to b, আর তারপরে b এর জায়গায় এখানে দাঁড়াচ্ছে 6:5। তো যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমি এখান থেকেই বলে দিতে পারবো a যদি 4 হয় b হবে 6, আর b যদি 6 হয় c হবে 5। মানে আমি সরাসরি এটাকে দেখো, এটা করার জন্য নিশ্চয়ই তোমার কোনো অঙ্ক কষারও প্রয়োজন হবে না, এরকম ভাবে তুমি করে নিতে পারবে। বাট তবুও বলছি এইসব যেগুলো দেখাচ্ছি আমি এগুলো কিন্তু বিস্তৃত ভাবেই দেখাচ্ছি, এটা কোনো শর্টকাট নয়। ঠিক আছে, যখন কোনো প্রবলেম হবে, ক্রিয়েট কোনো জায়গা হবে এরকম যে তোমাকে অঙ্ক কষতেই হবে, সেই রকম জায়গা এই জিনিসগুলো করবে। ঠিক আছে, আচ্ছা আর একটা জায়গায় জিনিস যেটা দেখাচ্ছি সেটা ধরো এরকম সিচুয়েশন হলো, ধরো a is to b দাঁড়িয়েছে 2:3, আর b is to c দাঁড়িয়েছে 5:2। এবার তোমার এখানে যদি বলে যে a is to b is to c সমান সমান কত, a is to b is to c সমান সমান কত, তখন তোমার করণীয় কি, তুমি দেখতে পাচ্ছ এখানে সেম জিনিস আগের মতো, যে এখানে বি আছে 3, এখানে বি আছে 5, তাহলে দুটোকে সেম করতে হবে। এখন বিটাকে, এই 3টাকে আমি 5ও করতে পারবো না, বা এই 5টাকে আমি 3ও করতে পারবো না, তাহলে আমার করণীয় কি, এমন কোনো সংখ্যা খোঁজা যেখানে 3ও যেতে পারবে 5ও যেতে পারবে। তাহলে সেটা কত, সেটা হচ্ছে 15। তাহলে আমি এখানে যদি 15 করতে চাই বিটাকে, তাহলে আমার 5 দিয়ে গুণ করতে হবে। এখন 5 দিয়ে গুণ করলে, শুধু 3কে 5 দিয়ে গুণ করলে তো আবার রেশিও চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমি উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করছি, ফলে কি হচ্ছে, রেশিওটা ব্যালেন্সড হয়ে যাচ্ছে। আবার কি এখানেও ঠিক তাই, আমি 15 যদি উপরে করি তাহলে নিচের বিটাকেও 15 করতে হবে, মানে আমার উভয় পক্ষকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি, a is to b দাঁড়ালো হচ্ছে 10:15। আর এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 15:6। তো এখানে দেখো যে বিটা বিটা সেম হয়ে গেছে, তখন তুমি সরাসরি বলতে পারবে যে a যদি 10 হয় b হবে 15, আর b যদি 15 হয় c হবে 6। এই হয়ে গেল রেশিও। তোমার কাছে ক্লিয়ার আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে জিজ্ঞাসা করে নেবে। স্যার আরেকবার একটু বলে দিন না, ওই যে দুজনের সাথে যেভাবে। ব্যাপারটা হচ্ছে, আমি বলছি যে a এবং b এর রেশিও যদি 2:3 হয়, আর b এবং c এর রেশিও যদি 5:2 হয়, তখন a is to b is to c ইকুয়াল টু কত হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে b এখানে 3, আর এখানে নিচের রেশিওতে b 5 আছে। আমি বলছি দুটো b কে আমি যদি সমান করে নিই তাহলে আমার হিসাব সুবিধা হয়ে যাবে। এখন সমান করতে গেলে কি করতে হবে, 3কে 5 করতে হবে, নয় এই 5কে 3 করতে হবে, তো এটার কোনোটাই সম্ভব নয়। তাহলে আমি কি করব, এমন কোন সংখ্যা যেখানে 3ও যেতে পারবে 5ও যেতে পারবে, তাহলে এমন কোন সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে 15। তো তাহলে 15 যদি করতে হয় তাহলে এই 3-এর সাথে 5 গুণ যদি করি তাহলে 15 হয়ে যাবে। এখন 3-এর সাথে শুধু 5 গুণ করলে হবে না, আমার উভয় পক্ষকে 5 গুণ করতে হবে। তার কারণ কি, আমি আগের ক্লাসে বলেছিলাম যে উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করলে রেশিওর মানের কোনো পরিবর্তন ঘটে না। তো তাহলে এই যে আমি একটা পক্ষকে 5 দিয়ে গুণ করলে রেশিও গড়বড় হয়ে যাবে, সেই জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য আমি উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করছি। তাতে কি হলো, বিটা আমার 15 থেকে যাবে। এবং এখানে যদি আমি বিটাকে 15 করতে চাই তাহলে 3 দিয়ে গুণ করব, এবং শুধুমাত্র বি না, আমাকে সি এর মানটাও 3 দিয়ে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য। এবারে আলটিমেটলি রেশিওটা তাহলে কি দাঁড়ালো, 5 2 10, আর এখানে 15।
আর এখানে কি হলো 3 5 15 আর 6। তাহলে রেশিও যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে 2:3, সেটাকে আমি 10:15 নিয়ে গিয়েছি। দেখো 10:15 তুমি কাটাকাটি করলে 2:3 পৌঁছাবে। যদি কাটাকাটি করো এখানেই পৌঁছাবে, লঘিষ্ঠকরণ যেটা বলে, যদি করো 2:3 পৌঁছাবে। মানে আমি রেশিও নিয়ে কোন রকম ভিন্ন কিছু তৈরি করিনি, আমি রেশিও যেটা ছিল সেটাই বজায় রেখেছি, শুধুমাত্র রেশিওটাকে প্রয়োজনের হিসাবে আমি একটু বড় করেছি। ঠিক আছে, মানে 2:3 ছিল সেটা 10:15 করেছি। এই 10:15 কাটাকাটি করলে সেই পুনরায় 2:3 চলে যাবে। আবার এটাকেও ঠিক তেমনি 15:6 যেটা রয়েছে সেটাও কাটাকাটি করলে 5:2 চলে যাবে। আমার 15:6 করার কি দরকার ছিল, আমি এই যে বিটাকে 15 পরিণত করেছি। এই দেখো এখানে 15 আছে, এখানেও 15 আছে। এবার আমি এখানে বলতে পারি সরাসরি যে এ যদি 10 হয় বি হবে 15, বি যদি 15 হয় সি হবে 6। এইভাবে আমি রেশিওটা কমপ্লিট করছি। বুঝতে পারছো দাদা সবাই? হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, বলছি সবগুলো কি ওই আগে যে ছক একটা দেখালেন ওর মধ্যে কি সবগুলোই নেমে যাবে কি? একদম। ছকের ব্যাপারে তুমি কোনো কিছু কার্পণ্য করবে না, এখানে সব ছকের মধ্যে চলে আসবে। তুমি দেখো আমি যদি H2B লিখি, যেমন এখানে 2:3 আর এখানে 5:2। এবার তুমি দেখো পাশাপাশি যদি লেখো, এখানে 5-3 বসবে, এখানে 5 বসবে। এবার দেখো কোনো লঘিষ্ঠকরণ করা যাচ্ছে না, সরাসরি 10 15 6। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখবে, এই জায়গাটা আমার করতে গেলে কি করতে হচ্ছে, লিখতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমার লেখার প্রয়োজন পড়বে না, যদি তুমি ঠিকঠাক করে জিনিসগুলো বুঝতে পারো, তোমার এগুলো লেখার প্রয়োজন পড়বে না। এখন আরো কিছু উপায় রয়েছে যেগুলো ভাবে এরকম টাইপের অঙ্কগুলো সলভ করা যায়, সেটা আমি যখন শিট করাবো সেই সময় দেখাবো। এখন কনসেপ্ট গুলো একটুখানি ভালো করে দেখে নাও। এবারে সিচুয়েশন এমন হতে পারে যে এরকম লম্বা তোমাকে কোনো একটা জিনিস দিয়ে দিল, যেমন এখানে বলেছিলাম A:B 2:3, B:C 6:5, C:D 5:2। এরকম ভাবে যদি তোমাকে বলে দেয়, তোমাকে দু রকমের সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। একটা বলতে পারে যে তাহলে A:2, B:2, C:D সমান সমান কত, এটা একটা এক ধরনের প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে যে আমার লাস্টের যে সংখ্যা দুটি রয়েছে, বা এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি হতে পারে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে A:D সমান সমান কত, মানে প্রথমটা এবং শেষেরটা রেশিও কি হবে। তো A:D যদি বের করতে বলে তাহলে কি করবে, তুমি এখান থেকেও করতে পারো যে A:B:C:D সমান সমান 4 6 5 2। এখানে A আর D টাকে আলাদা করে নিয়ে যদি বলি যে A:D সমান সমান 4:2, সেটাও কিন্তু হবে। ওই 4:2টাকে 1:2:1 এও লিখতে পারো, মানে লঘিষ্ঠকরণ করার পর 2:1। এখন এত কিছু করার পর কেন আমি এটা করব, আমার A:D যদি জানতে চায়, মানে প্রথম এবং লাস্টের যে পদটি আছে সেই পদ দুটি যদি রেশিও জানতে চায়, তাহলে আমি সরাসরি গুণ করব, মানে এই যা জিনিসগুলো রয়েছে তার কম্পাউন্ডটা বের করব। মানে বলতে চাইছি যে A:B তোমার দেওয়া ছিল 2:3, B:C সমান সমান দেওয়া ছিল 6:5, C:D সমান সমান দেওয়া ছিল 5:2। আমি এখানে যদি A:D জানতে চাই, তাহলে আমার করণীয় কি, আমি দেখো A:D মানে আমি বলতে পারি A/D। আচ্ছা, A/D সমান সমান কি লিখতে পারি, A/B ইন্টু B/C ইন্টু C/D। দেখো এখানে কাটাকাটি করলে কিন্তু সব কেটে গিয়ে A:D পড়ে থাকবে, মানে AB কেটে যাবে, AC কেটে যাবে, পড়ে থাকবে A আর D, A:D। এখন এ আমি আগেও বলেছিলাম এখনো বলছি, আমি এবার দিয়ে যখনই বলবো এই যে সিচুয়েশন দেওয়া রয়েছে, আমি এখানে A:B বলতে পারি, এটাকে এটাকে A/B ও বলতে পারি। ঠিক আছে, যাই হোক না কেন সেম জিনিস, A:B যা A/B ও তাই, B:C যা B/C ও তাই, C:D যা C/D ও তাই। তো তাহলে আমাদের এখানে A/B সমান সমান বা A:B সমান সমান কি হবে, 2/3 গুণ B:C, B:C কত 6/5, আর C:D কত হচ্ছে 5/2। এবার এখানে কাটাকাটি করলে কি হবে,
এই 5 কাটবে, আবার এই দুই কাটবে, আর এই 3 আর এই 6 কেটে 2। আলটিমেটলি উপরে কি পড়ে থাকলো 2 আর নিচে কি থাকলো 1। মানে এখান থেকে ফের ফার্দার রেশিও যদি কনভার্ট করি 2:1। এই 2:1টা আমি আগে এখান থেকেও পাচ্ছিলাম 2:1, এখানেও সেই 2:1 পেলাম। আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে যেখানে গিয়ে শেষ হচ্ছে এই বিতে গিয়ে শেষ হচ্ছে বিতে শুরু হলো, সিতে গিয়ে শেষ হচ্ছে সিতে শুরু হলো। তো এরকম যদি সিচুয়েশন থাকে পর পর আমি গুণ করে দেবো, এই যে জিনিসটা এটা পর পর গুণ করে দেবো। আমার এই মানগুলো যেগুলো রয়েছে সেগুলো পর পর গুণ করে দিলে আমি প্রথমটা এবং শেষেরটার রেশিও পেয়ে যাব। সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। দেখো এইসব জিনিস সত্যি কথা বলতে বলার মতো নয়, কারণ এই জিনিসগুলো বেশিরভাগ যারা ছাত্রছাত্রী রয়েছে তারা তো চাকরি পরীক্ষা অল্প বিস্তর দিয়েছ, রেশিও প্রপোর্শনে এইসব পাতি প্রশ্ন দেখে হয়তো মুখ সিটকাতে পারো। তো তবু আমি দেখাচ্ছি, কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে একদম অ আ ক খ থেকে শেখাবো। তো সেই জিনিসটার জন্য এই জিনিসগুলো বলছি। এখন ইস্যু হচ্ছে এই অ ক খর মধ্যেও কিন্তু অনেক জিনিস লুকিয়ে আছে যেগুলো হয়তো গন্ডগোল ক্রিয়েট করতে পারে পরে, আর আমি সেই জায়গাটা ফ্রি থাকতে চাইছি, যাতে পরবর্তীকালে এটা না বলতে হয় যে এটা শেখানো হয়নি। আচ্ছা, এখন যদি তোমার কাছে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান সমান 1:2:3:4 দেওয়া থাকে, 1:2:3:4 যদি দেওয়া থাকে, এবার তোমাকে জিজ্ঞাসা করছে এইটার রেশিও কি হবে, যে এ বাই বি ইজ টু বি বাই সি ইজ টু সি বাই ডি এর রেশিও কি হবে, বলো দেখি। স্যার 1:4 হবে কি? হ্যালো। দেখি আর হ্যাঁ কে স্যার। কি বলে। 1:4। 1/4। আমারই তাই দাঁড়াচ্ছে যখন। এবার, 6:8:9। আচ্ছা যাক, একজন কিছু বলেছে। আচ্ছা, এখানে আমি 3টে সংখ্যার রেশিও জানতে চেয়েছি, এইটা এইটা এইটা। তাহলে সেখানে দুটোর রেশিও কি করে তুমি বের করলে? আমায় যদি কোনো একটা সিচুয়েশনে বলতাম x:y:z সমান সমান কত, সেখানে 2:3 কি আসতে পারে? তো 3খানা পদ আসবে, তাই না? তো এই জায়গাটা একটু মাথায় রাখবে। তো এখন ইস্যুটা হচ্ছে যে আমি এখানে অ্যান্সারটা কি করব। ভালো করে দেখো, এ বাই বি সমান সমান কত, আমি এ বাই বি সমান সমান লিখতে পারি 1/2। আচ্ছা, অনুপাত বি বাই সি সমান সমান কত, 2/3 অনুপাত সি বাই ডি সমান সমান কত, 3/4। এবার এখানে যদি আমি রেশিও যেহেতু রয়েছে 3টে সংখ্যার রেশিও, এবার এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি আমি জিনিসটা ভগ্নাংশ থেকে তুলতে চাই, মানে সিম্পলিফাই করতে চাই, তো এখানে সিম্পলিফাই করতে গেলে এই ভগ্নাংশের 2 আছে, 3 আছে, 4 আছে, যে করে হোক সেইগুলোকে তুলতে হবে। তুলবো কি করে? উভয় এই যে 3টে পক্ষ রয়েছে, 3টে পক্ষকে আমি এমন একটি সংখ্যা দিয়ে গুণ করব যাতে 2, 3, 4 সবগুলোই কেটে যায়, এবং আলাদা আলাদা সংখ্যা না, নির্দিষ্ট একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কি দিয়ে গুণ করব? উভয় পক্ষকে আমি 12 দিয়ে গুণ করব। এই যে কটি পক্ষ আছে সবগুলোকে 12 দিয়ে গুণ করব। আমি জানি প্রত্যেকটি পদকে একই সংখ্যা দিয়ে গুণ করলে রেশিওর মানে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই 12 দিয়ে গুণ করলে এখানে কি হবে? এখানে দাঁড়াবে 1/2 × 12, 2/3 × 12,
3/4 ইন্টু 12। ঠিক আছে, এই যে রেশিও গুলো দাঁড়াচ্ছে, একটা রেশিও, এটা হচ্ছে অনুপাত। এবার এটা কাটাকাটি করলে কি হবে, এটা কাটলে 6, এটা কাটলে 4, এটা কাটলে 3, অ্যান্সার হলো কি 6:8:9। সবার কাছে ক্লিয়ার আছে? স্যার 12 দিয়ে হ্যাঁ আমরা স্যার। কেন গুণ করলাম? 12 হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 2 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবে, বা ঘুরিয়ে এরকম বলা যায় যে 2, 3 এবং 4 এর এলসিএম হচ্ছে, এলসিএম মানে লসাগু হচ্ছে 12। ঠিক আছে, সেই হিসাবে আমি 12টা চুজ করেছি। এবার তুমি এরকম ভাবে করতে পারো, 2 একে 2, 3 এটা 2, আলটিমেটলি কত হচ্ছে সেই 12। এই যে এলসিএম 12 বেরোলো, আমি 12 দিয়ে এগুলো প্রত্যেকটা, তার মানে কি এই 2ও কাটবে, 3ও কাটবে, 4ও কাটবে। আমার উদ্দেশ্য হচ্ছে একটা সিম্পলিফাইড রেশিও ক্রিয়েট করা। তো এখানে যে ভগ্নাংশগুলো আমার তৈরি হয়েছিল, যে ভাগ 2 আছে, ভাগ 3 আছে, ভাগ 4 আছে, এই 3, 2, 4কে আমি যে করে হোক তুলে দিতে চাই। তুলবো কি করে, আমার নিশ্চয়ই এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা 2 কেটে যায়, 3 কেটে যায় বা 4 কেটে যায়। এখন আমি প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা সংখ্যা আমি নিতে পারবো না, প্রত্যেকটি পদের জন্য একই সংখ্যা আমাকে নিতে হবে। তার মানে এমন একটি সংখ্যা আমাকে খুঁজতে হবে যেটি 2 দিয়েও কাটে, 3 দিয়েও কাটে, 4 দিয়েও কাটে। তাহলে সেটা একমাত্র এদের এলসিএম মানে 12 হবে। ঠিক আছে, এখন তুমি তোমাকে কেউ মাথা দিবে দেয়নি যে 12 হতেই হবে, তুমি 24ও নিতে পারো, এখানে 12-এর বদলে 24ও দিয়েও গুণ করতে পারো। কিন্তু প্রবলেম কি হবে, এলসিএম দিয়ে গুণ করার একটা সোজা জায়গা রয়েছে, মানে একটা সরল পথ রয়েছে, যে অ্যান্সারটা তোমার বেরোবে সেটা আর ফার্দার কাটাকাটি করতে হবে না, মানে সরাসরি তুমি অ্যান্সারে চলে গেলে। কিন্তু তুমি এমন কোন সংখ্যা, ধরো 2 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটাবে, এরকম কোন সংখ্যা শুধুমাত্র কি 12 আছে? না, 24ও আছে। 24ও 2 দিয়ে কাটে, 3 দিয়ে কাটে, 4 দিয়েও কাটে। তো আমি 24 কেন নিলাম না? দেখো 24 নিলে অসুবিধার কিছু নেই, একটা স্টেপ এক্সট্রা করতে হবে। 24-এর বদলে তুমি 48ও নিতে পারো, হ্যাঁ 96ও নিতে পারো, কোনো যায় আসে না, 72ও নিতে পারো। আমার মোদ্দা কথা 2, 3, 4 দিয়ে কাটবে এমন কোন সংখ্যা আমাকে নিতে হবে। তো আমি যদি 12 ছাড়া, মানে এদের তিনজনের এলসিএম ছাড়া অন্য কোনো সংখ্যা যদি নিই, তাহলে সিচুয়েশনটা কিরকম হবে একটু ভালো করে দেখো। সিচুয়েশনটা এরকম হবে যে 1-এর 2 গুণ, ধরো আমি 24 করছি, 24 ইজ টু 2-এর 3 ইন্টু 24 ইজ টু 3-এর 4 ইন্টু 24। তো দেখো এখানে কাটাকাটি করলে কি দাঁড়াবে, কাটাকাটি করলে এটা কাটবে 12 হবে, এটা কাটবে 8 হবে, এটা কাটবে 6 হবে। দেখো এই যে কাটাকাটিটা করার জন্যই কিন্তু আমি এই 24টা নিয়েছিলাম। দেখো 2 কেটে গেল, 3 কেটে গেল, 4ও কেটে গেল। ঠিক আছে, তো এই যে সিচুয়েশন হলো, এইবার আমি এখানে লিখতে পারি যে এটা হচ্ছে 12, এটা হবে 8 2 16, আর এটা হবে 3 6 8। এখন আমি যেখানে পৌঁছেছি সেটা কিন্তু আলটিমেট রেশিও নয়, কারণ আমরা জানি রেশিওটাকে সব সময় সংক্ষিপ্ত আকারে তোমাকে লিখতে হবে, মানে ভগ্নাংশে রাখা যাবে না। হ্যাঁ, আবার সংখ্যাটি লঘিষ্ঠ আকারেও তোমাকে লিখতে হবে। তো এই যে রেশিওটা রয়েছে সেটা এখনো দেখো লঘিষ্ঠকরণ করা যাবে। কত দিয়ে লঘিষ্ঠকরণ করা যাবে, আমি 2 দিয়ে করতে পারি। দেখো উভয় পক্ষকে, এই যে 3টে পক্ষ আছে, 3টে পক্ষকে 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি, তাহলে কি দাঁড়াবে, এখানে 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 8, এই 2 দিয়ে কাটলে 9, এই 6:8:9 সেই আমার চলে এলো। দেখো এখানেও কিন্তু 6:8:9ও ছিল, এই যে, ঠিক আছে, এখানেও ছিল, আর এখানেও আমার তৈরি হলো। কিন্তু এখানে প্রবলেমটা কি হলো, আমার এই জায়গাটা এক্সট্রা করতে হয়েছে। এই এক্সট্রা কেন করতে হলো, আমার 2 দিয়ে কাটাকাটি করতে হলো। দেখো ভালো করে বুঝে দেখো, আমি 2 দিয়ে কেটেছি, তার কারণ কি, আমি 2 গুণ বেশি নিয়েছিলাম, 12-এর বদলে 24 নিয়েছিলাম, মানে 2 গুণ এক্সট্রা নিয়েছিলাম। এই 2 গুণ এক্সট্রা নিয়েছিল বলে এই 2টাকে ফের আবার ভাগ করতে হলো। দেখো এখানে 12কে 2 দিয়ে ভাগ করেছে, 16কে 2 দিয়ে ভাগ করেছে, 18কে 2 দিয়ে ভাগ করেছে। এই এক্সট্রা 2 গুণ নেওয়ার জন্য তোমার এখানে 2 দিয়ে ফের আবার কাটাকাটি করতে হয়েছে। তো আমি যদি এক্সট্রা 2 গুণ না নিতাম, তাহলে এই কাটাকাটিটা করতে হতো না, এরকম আমার সিম্পল ওয়ে চলে আসতো। আমি যদি এখানে 12-এর বদলে 36 নিতাম, তাহলে কি হতো, এখানে সবগুলোকে যদি 36 দিয়ে কাটতাম, তার মানে 3 গুণ নিতাম, তখন দেখবে যে অ্যান্সারটা বেরোতো আলটিমেটলি, সেখান থেকে আবার 3 দিয়ে কাটাকাটি করে আলটিমেটলি 6:8:9 বেরোতো। এটাই হচ্ছে প্রবলেম। সেই জন্য আমি সবসময় এলসিএম ধরে কাজ করি। কিন্তু পরীক্ষা হলে এরকম সিচুয়েশনে ধরো 2 3 4 আছে, 12 খুব তাড়াতাড়ি চলে এলো,
কিন্তু যদি এমন কোনো সংখ্যা রয়েছে যেটা তুমি হট করে মুখে মুখে বের করতে পারছো না, এমন কোনো সংখ্যা রয়েছে সেটা দেখে হট করে মুখে মুখে বের করতে পারছো না, সেই সময় কিন্তু তুমি নিজের মনে যেটা আসবে আগে সেটাই ধরে নিয়ে কাটাকাটিটা কমপ্লিট করে নেবে। তোমার মোদ্দা কথা হচ্ছে কাটাকাটিটা করা। সেখানে আমার এলসিএম করতে যদি একটানি টাইম চলে যায়, তার থেকে আমি এখানে এই জায়গাটা আমি একটু কাটাকাটি করবো না, কি আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। তার জন্য আমার বেকার টাইম নষ্ট এলসিএম করে কোনো মানে হয় না। কিন্তু যদি তোমার এলসিএম করার সিচুয়েশন মানে আসে, আর তুমি যদি সেই জায়গাটা অ্যাভয়েড করতে পারো, যেমন এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, এটার এলসিএম করতে হবে, তুমি জানো এলসিএমটা তুমি মুখে মুখে করে নিতে পারছো যে 12 হবে, তাহলে ঠিক আছে, তুমি সরাসরি 12 দিয়ে করো। তুমি যদি হট করে 12 না মুখে আসে, তুমি 24 দিয়েও করতে পারো, কোনো যায় আসে না। তোমার আর হঠাৎ করে মাথায় এলো না, বা ভুল করে তুমি 12-র বদলে 24 নিয়েছো, তার জন্য কোনো যায় আসে না। তোমাকে আলটিমেটলি পরে কি করতে হবে, এই যে তুমি এক্সট্রাটা নিয়েছিল পরে সেটা আবার কাটাকাটি করে বের করে দিতে হবে। সেটা তুমি দেখলেই বুঝতে পারবে যে আমার সংখ্যাটি লঘিষ্ঠ আকারে রয়েছে কিনা। মাথায় ঢুকলো? সবার কাছে ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে আর একটা প্রশ্ন দিই তোমাদের, দেখি। আচ্ছা, ঠিক আছে। হুম, যদি বলি 20% of m equal to 50% of n, তাহলে m is to n সমান সমান কত? বলো। স্যার 2:5। আর 5:2। 2:5। স্যার 2:5। 5:2। আচ্ছা, সব এদিক ওদিক হচ্ছে, তাই তো? 5:2 হবে স্যার। এখানে যে সিচুয়েশনটা ছিল, m is to n আমাকে বের করতে হবে। আমি যদি এখান থেকে লিখি এটা সমান সমান এমটা এম এর মতো রাখলাম, এনটার সঙ্গে সম্পর্ক কি গুণের, অফ মানে গুণের, তাহলে এপারে আসলে ভাগ হয়ে যাবে। তো 50%টা 50%-এর জায়গা থাকলো, আর এইটা যখন এপারে আসবে তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। মানে এখানে যদি কাটাকাটি করি, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাচ্ছে, 0 0 কাটছে, তার মানে কত দাঁড়াচ্ছে 5:2। তাহলে m is to n সমান সমান কত দাঁড়াচ্ছে 5:2। সবার কাছে ক্লিয়ার আছে? স্যার আরেকবার বলুন স্যার। এটা যদি আমি এখানে এরকম লিখি 20% অফ, অফ মানে গুণ তো, m ইকুয়াল টু 50% অফ মানে গুণ n। আচ্ছা, এখানে এবার এমটাকে রাখলাম, আর এপারে এই 50%টা 50%-এর মতো রাখলাম। মানে কি, আমার এমনি সমীকরণের নিয়ম কি বলে, সমীকরণের নিয়ম বলে যেগুলো হচ্ছে অজ্ঞাত রাশি সেগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হয়, আর যেগুলো জ্ঞাত রাশি সেগুলোকে ডান দিকে রাখতে হয়। তো আমি সেইটাই করেছি। জ্ঞাত রাশি এখানে কোনটা, এখানে হচ্ছে 20টা হচ্ছে জ্ঞাত রাশি, তো এইগুলোকে আমি ডান দিকে রাখবো। 50 তো অলরেডি জ্ঞাত রাশি, সেটা ডান দিকে রয়েছে। আবার এদিকে এনটা রয়েছে অজ্ঞাত রাশি, সেটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, কারণ এটা অজ্ঞাত রাশি, আর এখানে এম অলরেডি অজ্ঞাত রাশি রয়েছে। এখানে সিচুয়েশনটা কি হবে, আমি বলছি যে এই যে 20%টা এপারে যদি আমি নিয়ে যাই সমান চিহ্নের ওপারে, গুণের সম্পর্ক ছিল, তাহলে এপারে আসলে ভাগের সম্পর্ক। আর এই এনটা এপারে যদি নিয়ে যেতে চাই, তাহলে এখানেও গুণের সম্পর্ক ছিল,
এখানে আসলো, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এম বাই এন ইকুয়াল টু কি দাঁড়ালো, এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটলো, 0 0 কাটলো, 5/2। এটাকেই আমি এরকম লিখতে পারি যে এম ইজ টু এন ইকুয়াল টু 5:2। ক্লিয়ার আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারিনি। কোন জায়গাটা বলো, মানে এই যে সিচুয়েশনটা এইখানে এটা করেছি, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না, এই কি করে, মানে আমি তো যেটা করেছি সেটা হলো এম সমান সমান ওই 20-100 করেছি, মানে যেহেতু এটা 20%, তাই তো ওটা 100-20 হবে, আচ্ছা, যদি মানে উপরে তোমাকে 20 বলে নিচে 100। একটুখানি আমার যদি বলি 5 গুণ এম, এরকম যদি সিচুয়েশন হয়, তুমি এখান থেকে কি বলতে পারো এম সমান সমান 5? না। তুমি তাহলে সেটা কেন করছো যে এম সমান সমান 20 কেন ধরছো? ঠিক আছে, তুমি এটা ধরতে পারো যে 20% সমান সমান, এটা ধরতে পারো যে 20% সমান সমান 1/5। এটা কোনো অসুবিধা নেই। 20% সমান সমান যদি 1/5 হয়, তুমি এরকম লিখো যে 1/5 গুণ এম ইকুয়াল টু 50% সমান সমান 1/2, 1/2 গুণ এম। এটা করতে পারো। তো সেখানে সেম জিনিসই দাঁড়াবে, এম এনটা যখন এপারে চলে আসবে ভাগ হয়ে যাবে, আর এই যে 1/2 রয়েছে, এই 1/5টা ওপারে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়া মানে কি, আমি যদি এরকম লিখি ভাগ হয়ে যাওয়া, এটাকে ঘুরিয়ে এরকম ভাবে গুণ করে উল্টে দেওয়া যায়, গুণ করে উল্টে দিলে জানম দেখ লো মিট গে স্যার বলছি যে জ্ঞাত রাশিটা আর অজ্ঞাত রাশিটা কি আমি বুঝতে পারলাম না, মানে কিভাবে জ্ঞাত মানে বুঝবো? যেটার মান তুমি জানো, ঠিক আছে? অজ্ঞাত মানে যেটার মান তুমি জানো না। জানম এম এর মান তুমি জানো, দেখ এই লো জন্য এটা হচ্ছে মিট অজ্ঞাত। গয়ি এম এর মান दूरियां তুমি কি জানো? मैं यहाँ তোমার তো যা খুশি তাই হতে পারে, তো এটা হচ্ছে তোমার কাছে অজ্ঞাত রাশি। বা অজ্ঞাত রাশি মানে এটার মান কি হবে তুমি আগে থেকে আঁচ করতে পারবে না, ঠিক আছে? কোনো একটা সমীকরণ দিয়ে দিলে তখন তুমি বলতে পারো। যেমন আমি যদি বলি ক্লাসে এক্স সংখ্যক ছাত্র আছে, এবার তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো এই টোটাল কত ছাত্র আছে, তুমি কি বলতে পারবে? তুমি বলে এক্স সংখ্যক, এক্স এর মান তুমি নির্দিষ্ট জানোই না, না না। ঠিক আছে? যদি ফার্দার এরপরে যদি কোনো একটা ইনফরমেশন দিয়ে দেয় যে বলে যে যদি ছাত্রের সংখ্যাকে আমি অর্ধেক করে দিই তাহলে সেটা 15 হবে, তখন তুমি এবার হিসাব করতে পারবে এক্স এর মানটা কি হতে চলেছে, ঠিক আছে? হ্যাঁ, তো বুঝতে এই পেরেছি। যে প্রায় ক্ষেত্রে এক্স বলো, এ বি বলো বা পি কিউ আর বলো, এরকম টাইপের যেগুলো অ্যালফাবেট রয়েছে, বা অনেক ক্ষেত্রে কিছু গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড রয়েছে, সেগুলোকে আমরা চলরাশি হিসাবে ধরি, ঠিক আছে? আলফা গামা বিটা থিটা, এইগুলো আমরা যেগুলো রয়েছে অনেক সময় ট্রিগোনোমেট্রিতেও ব্যবহার করি, এ বি সি ডি অ্যালজেব্রাতেও ব্যবহার করি, এক্স ওয়াই জেড পি কিউ আর, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে চলরাশি, যেগুলোর মান তুমি জানো না, অজ্ঞাত রাশি, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার তাই জন্য আমার ওই 2:5 হয়েছে। কোথায় এটা 2:5 হয়েছে? উল্টে গেছিল, মানে আমি সে উল্টাইনি তো আর, মানে হ্যাঁ, তোমরা তোমরা যেটা ধরেছো এম এর মান 20 আর বি এর এন এর মান 50, 2:5। ওরকম ভাবে করেছিলাম। কিন্তু গুণের সম্পর্ক যখনই থাকবে তখন যে উল্টে ওপারে চলে যাবে সেটা তোমরা করো, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা যদি বলি যে 3/5 গুণ এম
ইকুয়াল টু 7/8 গুণ n। তাহলে m/n ইকুয়াল টু কত হবে? ও আচ্ছা ঠিক আছে, এটা করো তারপরে। তাড়াতাড়ি করবে, একদম পাতি জিনিস, এগুলোতে বেশি টাইম নষ্ট করবো না, তাড়াতাড়ি করো। পঁয়ত্রিশ ইস্টু চব্বিশ। হ্যাঁ 21:40, 21:40। 35/24, 35/24, 35/24, স্যার 35/24। 35:40। মানে যারা 35:24। সত্যি কথা বলতে তাদের মনে হচ্ছে কাছে কোনো পেন খাতা কিচ্ছু নেই। হ্যাঁ, এগুলো ভুল হবে কেন? পেন খাতা আরে ধরো না, কে মাথা দিব্যি দিয়েছে, এক্ষুনি মুখে মুখে করতে হবে। অঙ্কগুলো বোঝো, বাড়িতে যখন বসে থাকবে সেই সময় মুখে মুখে করো, ঠিক আছে? আর যেটা মুখে মুখে পারবে, কনফিডেন্স রয়েছে, ঠিক আছে করে নিতে পারো, কিন্তু ভুল করো না। স্যার 35/24 হয়েছে তো, এবার কাটাকুটি করতে হবে না, কাটাকুটি হবে না? যে আমার যখনই এরকম একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে, আমি তখন বলবো এমটা এম এর মতো রাখবো, এই এমটা এপারে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এখানে 7/8 রয়েছে, 7/8 থাকলো, আর এইটা এপারে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি? উল্টে গিয়ে গুণ। আলটিমেটলি কত হলো? 35। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ, এইবার এটা করো। এবার বলো m/n সমান সমান। স্যার 1/3। 1:3। 1/3। 5:15, হ্যাঁ 1:3। দেখো জিনিসটা কিরকম ছিল। স্যার 1:3। আচ্ছা, এই এমটা এম এর মতো রাখলাম, এনটা এপারে নিয়ে আসলাম। আর এখানে 20% ছিল, আর এখানে ভাগ দিয়ে 3/5 হবে। বা এই যে 20% যেটা রয়েছে, এখন দেখো এদিকেও যদি পার্সেন্টেজের কোনো কিছু থাকতো তাহলে আমি কাটাকাটি করে দিতে পারতাম। যারা পার্সেন্টেজের অঙ্ক করেছে, এটা 3/5 দেখলে অন্য একটা কিছু মনে পড়বে আশা করি, 60%। তো সেটাও যদি করতে পারো সরাসরি তোমার কাটাকাটি হয়ে যাবে। কিন্তু একটা জায়গায় পার্সেন্টেজ রয়েছে আর একটা জায়গায় পার্সেন্টেজ নেই, তখন কি করতে হবে? পার্সেন্টেজটাকে যে করে হোক তুলে দিতে হবে। পার্সেন্টেজটাকে তুলতে গেলে 20/100 লিখতে হবে, কারণ কি পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ 100। এখন পার্সেন্টেজের ব্যাপারটা যদি বেশি বিস্তৃত জানতে চাও, পার্সেন্টেজ ক্লাসে আরো বলবো। এখানে জাস্ট একটুখানি এটুকুনি বললাম যে 20% মানে 20/100। এবার এখানে যদি গুণটা রাখতে চাই তাহলে এটা উল্টে যাবে, মানে 5/3 হয়ে যাবে। এইবার তুমি কাটাকাটি যদি করো তাহলে কি দাঁড়াবে? এটা এটা কাটছে, এটা এটা 5 হচ্ছে, এটা এটা কাটছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে 1/3। 1/3 মানে কি m/n সমান সমান দাঁড়াবে 1:3। সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। এটা বলো। আচ্ছা ছেড়ে দাও, ক্লাস করোনি তোমরা। এটা m/n সমান সমান কত হবে? স্যার 4/50। 2
2:25। 2:25. 2:25। 2:25। স্যার 2:25। কি দাঁড়াচ্ছে, আমি যদি এম টাইম এর মতো রাখি আর এম টাইম এপারে নিয়ে আসি, ভাগ হয়ে যাবে, আর এখানে 10% রয়েছে আর এখানে কত রয়েছে 1.25। তো দেখো এখানে এই পার্সেন্টেজটাকে তোলার জন্য আমি কি করতে পারি, আমার পার্সেন্টেজ নিচে যদি পার্সেন্টেজ থাকতো আমি কেটে দিতাম, আমার কাজটা অনেক সুবিধার জায়গায় চলে যেত। কিন্তু উপরে পার্সেন্টেজ আছে নিচে নেই, তাহলে আমাকে এটা যেরকম ভাবে লেখা সেরকম লিখতে হবে যে 10/100 আর তারপর ফার্দার কি আছে 1. ঠিক আছে। তো দেখো যেই 10/100 করে নিচ্ছ আর এখানে 100 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তুমি এরকমও করতে পারো যে 125 হয়ে যাবে। পয়েন্টটা কি, পয়েন্ট 1.25 এর সাথে যদি 100 গুণ করো তাহলে কি হয়ে যাবে, 125 হয়ে যাবে। তারপর তুমি যদি 5 দিয়ে কাটো এটা হবে 2, 5 দিয়ে কাটলে 5 মানে 2/20। দেখো এটা এক ধরনের পন্থা হতে পারে। আবার যারা পার্সেন্টেজের ক্লাস করেছো বা পার্সেন্টেজ সম্বন্ধে একটু ধারণা আছে, তারা অনেক সময় কি করবে যে এটাকে সরাসরি 1/10 মেনে নেবে। ঠিক আছে। তো যদি 1/10 মেনে নাও তাহলে কি সিচুয়েশন তৈরি হচ্ছে যে m/n সমান সমান 1/10 ভাগ 1.25, মানে এটাকে যখন ওপারে নিয়ে যাবো ভাগ হয়ে যাবে ভাগ 1.25 বাই 1.10 ইন্টু কি হবে 1.25। এই সিচুয়েশন ক্রিয়েট হবে। এখন একটা মজার জায়গা তৈরি হচ্ছে যে আমি 10 দিয়ে গুণ যেহেতু করছি, আমার এখানে চলে আসবে কত 12.5। দেখো এই যে এখানে চলে আসবে 12.5। এইসব জায়গায় না অনেকে কি করে, এই যে দশমিকটা তুলে দিয়ে এই দশমিকটা এখানে দিয়ে এখানে 10 বসাবে, এইসব জিনিস কিন্তু করার সময় চলে গিয়েছে। এইসব এরকম যদি শেখো তাহলে এমন এমন জায়গায় গিয়ে আটকাবে, অনেক সময় টাইম চলে যাবে। তো সেই জন্য এরকম টাইপের অঙ্কে তুমি এখানে কোনোদিন পয়েন্ট সরিয়ে কাজ করবে না। তোমার কাজ হবে যে এই যে 0.5টা ওঠানোর জন্য কি এমন সংখ্যা রয়েছে যে গুণ করলে সঙ্গে সঙ্গে 0.5টা উঠে যাবে। আমি জানি 2 দিয়ে যদি গুণ করি, মানে তোমার কাছে 12.5 টাকা আছে, গোটাতে নিয়ে আসতে গেলে মিনিমাম 2 দিয়ে যদি গুণ করো তখনই তোমার 25 হয়ে যাবে স্যার। 50 পয়সাটা চলে যাবে। তো আমি যদি 2 দিয়ে গুণ করি, মানে নিচের পক্ষকে যদি 2 দিয়ে গুণ করি, উভয় পক্ষকে আমার 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে ব্যালেন্স হবে। মানে উপরে থাকলো 2 আর নিচে হয়ে গেল 25। 12.5 ডবল কত হয়? দেখো সরাসরি জিনিসটা পেয়ে গেলে। তো এইটা সবসময় মাথায় রাখবে। যদি সিচুয়েশন এমন ক্রিয়েট হয় যেখানে পয়েন্ট থাকছে ওই পুরানো দিনের মতো, মানে তোমাকে দিয়ে দিল ধরো 400 আর নিচে দিয়ে দিল 12.25, এবার তুমি করতে কি থাকলে এই পয়েন্ট এখানে সরাবো, এখানে দুটো শূন্য বসাবো, তারপরে কাটাকাটি করব, তখন তোমার কত টাইম যাবে জান, মানে তোমার এখানে 400 রয়েছে, তার পাশে দুটো শূন্য বসালে আর এখানে 1225 দাঁড়িয়ে গেল। এবার তোমার কাটতে কাটতে জীবন বেড়ে যাবে। ঠিক আছে। তো এই সব জায়গার মধ্যে ঢুকবে না। তোমার করণীয় কি হবে, তুমি করবে যে এই যে পয়েন্টটা রয়েছে, পয়েন্টটাকে আমি তুলবো কি করে, মিনিমাম কতটুকুনি তুললে আমার কাজটা হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি 25 পয়সা রয়েছে, মানে 4টে 25 পয়সা এক জায়গায় করলে আমার কাজটা গোটায় চলে যাবে। তাহলে আমি হিসাব করব কি, উপরে 400 গুণ 4 আর নিচে 12 টাকা 25 পয়সা গুণ 4। এখন এটা টাকা কেন বলছি তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য। 12.25 যেই বলবো তোমরা অনেক কিছু ভেবে নাও, কিন্তু যখন বলবো 12 টাকা 25 পয়সা বা 12 টাকা 4 আনা, মাথায় সঙ্গে সঙ্গে ঢোকে, সেই জন্য টাকার কথা বলছি। তুমি এটা ভেবো না, সবসময় টাকার ক্ষেত্রেই হবে। তো এইটাকে যখনই আমি গুণ করলাম আমি কি পাচ্ছি দেখো, 4 × 36, এই 4 × 48, আর এখানে এই 25 পয়সা 4টে হলে 48 আর 1 ঠিক আছে। আর উপরে কত হচ্ছে 4 × 4 = 16। দেখো এই যে 49 আর উপরে 16, এটা তুমি এখান থেকে যদি বের করতে যেতে তোমার জীবন বেড়ে যাবে। ঠিক আছে। তো সেই জন্য চেষ্টা করবে যে যতটুকুনি পারো পয়েন্টে, যদি প্রশ্ন এরকম থাকে, যদি কোনো রকম সিচুয়েশন থাকে যে এটা গোটায় করে নেওয়া কোনো কিছু দিয়ে গুণ করে, তখন তুমি অবশ্যই করে নেবে। হ্যাঁ, এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে দাদা যদি এরকম থাকে যে 400/19.19, তখন আমি কি করবো? তখন তোমার কিছু করারই নেই, কারণ এইখানে পয়েন্ট সরিয়ে তুমি এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে তুমি এই পয়েন্টটাকে তুলতে পারবে, এরকম কোনো সংখ্যাই নেই। ঠিক আছে। তো তোমার একমাত্র 100 দিয়ে গুণ ছাড়া কোনো উপায় নেই। তো এই 100 দিয়ে গুণ মানে উপরে 100 দিয়ে গুণ মানে এইখানে দুটো শূন্য বেরিয়ে পয়েন্ট ঘর সরে যাবে।
যাই হোক, এইগুলো একটু ছোটখাটো জিনিস নজরে রাখবে, অনেক সময় ক্যালকুলেশনের সময় এই জিনিসগুলো অনেক ভোগায়। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। এ তো গেল দুটো জিনিস। এইবার আসবে মজার ব্যাপার, যে ধরো তুমি 2m ইকুয়াল টু 3n বলে দিল, তুমি m ইজ টু n বের করছো খুব সহজেই। কত হচ্ছে m ইজ টু n? 3:2। সবার 3:2 হয়েছে তো? হ্যাঁ স্যার। এইবার যদি আমি বলি যে 2 is to m equal to 3 into n equal to 5 into q, এইবার বলছে m is to n is to q equal to, এইবার বলো। Three is to 2:5. পনেরো ইস টু 10:6। না 15:10:6। স্যার 15:10:6। দেখো এখানে যে জিনিস, 15:10:6 স্যার। এখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি দাঁড়ায় এটা হচ্ছে যে তুমি এখান থেকে সরাসরি কোনো জিনিস করে নিতে পারবে না। হ্যাঁ, একটা স্টেপ রয়েছে যেটা তোমরা পুরানো ভাবে করতে পারো, যেটা তোমরা এই a is to b equal to বের করে নিলে, তারপর b is to c equal to বের করে নিলে, সেভাবে করতে পারো। কিন্তু টাইম অনেক যাবে। মানে প্রথমে এই যে এখান থেকে বের করে নিলে এটা হচ্ছে 3:2, তারপরে এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত বের করে নিলে যে 3n equal to 5q যদি হয়, তাহলে n is to q কত হবে? বললো 5:3। এবার তুমি পেয়ে গেলে m is to n সমান সমান হচ্ছে 3:2, আর n is to q সমান সমান হয়ে গেছে 5:2। তো তুমি এই যে পুরানো যে নিয়ম রয়েছে সেই নিয়ম অ্যাপ্লাই করে এইটা রেশিও পেলে আর এটা রেশিও পেলে, এবার তিন থেকে এই দুটোকে এক জায়গায় করে তিনটে রেশিও পেয়ে যাবে। কিন্তু এটা অনেক টাইম কনজিউমিং, এর মধ্যে ঢোকা যাবে না। এটা একটা পন্থা হতে পারে। আর একটা কি হতে পারে, আমি এখানে ইকুয়াল টু কে ধরে নেবো, তিনটেই একই জিনিস, তাহলে তিনটে ইকুয়াল টু কে ধরে, তাহলে এম এর মান আলাদা করে বলছি যে এম এর মান তাহলে কি হবে, এম এর মান দাঁড়াবে 2m ইকুয়াল টু কে, তাহলে m সমান সমান k/2। এটা একটা গেল। আর একটা হচ্ছে যে 3n সমান সমান আবার কে, যেহেতু প্রত্যেকটাই সমান তাহলে 2m সমান সমান কে ধরতে পারি, 3n সমান সমান কে ধরতে পারি। তো এটা সমান সমান তাহলে কি হবে, n সমান সমান দাঁড়াবে k/3। আবার 5q সমান সমান, 5q সমান সমান কে, তো সেখানে আবার q সমান সমান k/5। এখানে কি সিচুয়েশন দাঁড়াবে, তাহলে এম এর, এন এর এবং কিউ এর মান বসিয়ে দেবো। এম এর মান k/2, এন এর মান হচ্ছে k/3, আর কিউ এর মান দাঁড়াচ্ছে k/5। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমি উভয়, এই যে তিনখানা পক্ষ আছে, তিনটে পক্ষ প্রত্যেকটাকে আমি কে দিয়ে ভাগ করব। কে দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, এই প্রত্যেকটাকে কেটে যাবে, এই কেটে যাবে। তাহলে পরে কত থাকছে, 1/2, 1/3, 1/5। এরপরে আমার করণীয় কি, ভগ্নাংশটাকে তুলতে হবে। কত দিয়ে গুণ করবো ভগ্নাংশটাকে তুলতে, আমি দেখতে পাচ্ছি 30 দিয়ে গুণ করলে তিনটে সব চলে যাবে। তো 30 দিয়ে গুণ করলে এটা হবে 15, 30 দিয়ে গুণ করলে এটা হবে 10, 30 দিয়ে গুণ করলে এটা হবে 6। অ্যান্সার দাঁড়াচ্ছে 15:10:6। এটা গেল যে নর্মালি যেভাবে করে সবাই সেটা। আর একটা রয়েছে, সেটা হচ্ছে চাপা কেস। যারা ক্লাস করছো জানো চাপা কেস একটা বলে থাকে, মানে তুমি একটা জিনিস চাপা দেবে আর অন্য কিছু নয়। মানে আমি কি বলতে চাইছি একটু ফ্রেশ ভাবে দেখাই। ধরো আমার বলছে যে 2m ইকুয়াল টু 3n ইকুয়াল টু 5q। এখন আমি এম এর মান যখন আমার
এম ইজ টু এন ইজ টু কিউ জানতে চাইছে, আমি সরাসরি এম এর মান যখন করব তখন কি করব, এমটাকে পুরো চাপা দেবো, এই এমটাকে পুরো চাপা দিয়ে দেবো, আমি এম এর মধ্যে ঢুকবোই না। আমি তখন হিসাব করব কি এন এর মধ্যে আর কিউ এর মধ্যে কি সহগ আছে। এন এর সহগ হচ্ছে 3, কিউ এর সহগ হচ্ছে 5, আমি এই দুটোকে গুণ করে দেবো, 3 5 15। ঠিক আছে। আর এবার যখন আমি এন এর হিসাব করব তখন এনটাকে চাপা দিয়ে দেবো, এনটাকে চাপা দিয়ে আমি কোনটার হিসাব করব, এম আর কিউ এর হিসাব করব। এম আর কিউ দুটো মিলিয়ে কত হচ্ছে, এম এর সহগ হচ্ছে 2 আর কিউ এর সহগ হচ্ছে 5, 5 2 10। আচ্ছা, কিউ এর মান যখন জানতে যাবো তখন কিউটাকে পুরো চাপা দিয়ে দেবো। ঠিক আছে, আর দিয়ে চাপা দিয়ে আমি কোনটার হিসাব করব, এন আর এম এর। এন আর এম এর সহগ কি রয়েছে, এম এর সহগ রয়েছে 2 আর এন এর সহগ রয়েছে 3, 3 2 6। দেখো সরাসরি আমি ওটা তোর মাথায় ঢুকেছে। স্যার আরেকবার বলুন। আরেকবার বলুন স্যার। দেখো, আমি সিচুয়েশনটা কি করেছি, আমি এখানে যে একটা বাজে আওয়াজ আসছে। স্যার একটা বাজে আওয়াজ আসছে, আপনার স্যার কথা। আপনার মাইকটা ঠিকঠাক কানেক্ট করুন স্যার। এবার শুনতে পাচ্ছ সবাই? আওয়াজ হচ্ছে স্যার, সেই একই আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে। এখানে কারেন্ট চলে গেছে আমাদের এখানে, সেই জন্য network একটু গন্ডগোল হয়ে গেছে। স্যার আওয়াজ হচ্ছে স্যার। এখন আওয়াজ হচ্ছে? স্যার খুব বাজে আওয়াজ। হ্যাঁ স্যার। আওয়াজ বন্ধ হয়ে গেছে স্যার। স্যারের মাইক অফ করা হয়েছে। স্যার এখনো হচ্ছে। আবার আওয়াজ শুরু হয়ে গেছে। শুরু হয়েছে? ও হচ্ছে স্যার। স্যার সেই রেডিওর অ্যান্টেনায় হাত লেগে গেলে যেমন শব্দ হয় স্যার, ওই শব্দ হচ্ছে। স্যার বাড়ি রেডি নেই তো। এবারও কি তাই হচ্ছে এখনো? না স্যার, না স্যার, না স্যার, ঠিক আছে। এবার ঠিক আছে স্যার। কারেন্ট চলে এসছে। হ্যাঁ এখন ঠিক আছে। আসলে অন্য কিছু না, এখানে কারেন্টের প্রবলেম হয়ে গেছিল, কারেন্ট চলে গিয়েছিল বুঝলে। আর্থিনের শব্দ হচ্ছিল স্যার। আরে না, আর্থিং নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওই আমাদের এখানে কারেন্ট চলে গেলে এই ওয়াইফাই তো কারেন্টে চলে, তো ওদের ওই একটু গন্ডগোল হয়ে যায় সেই জন্য। যাই হোক, এখন শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। স্যার একদম হ্যাঁ ক্লিয়ার। স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে তাই তো? হ্যাঁ স্যার আরেকবার একটু হ্যাঁ বলুন। স্যার আরেকবার। জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে আমাকে যখনই এম এর মান বের করতে বলবে, এই যে এখানে
এম এর মান আমার বের করতে হচ্ছে। এই এম এর মান যখনই আমি বের করতে যাব তখন কি করব, আমি এই এমটাকে পুরো ক্লোজ করব, ক্লোজ করে যে দুটো পড়ে রয়েছে সেই দুটোর হিসাব করব। ঠিক আছে, সেই দুটো কি আছে, একটা 3 আছে, একটা 5 আছে। আমি সহগগুলো শুধু নেবো। ঠিক আছে, এই 3 এবং 5 এদের গুণফল নিয়ে নিলে কত হয়ে যাবে, 3 5 15। ওকে, আচ্ছা যদি আমি বলি যে এন এর মান এবার বের করতে হবে, তখন আমি কি করব, এন এর মান বের করার সময় আমি, বাবা ঝড় উঠেছে, এন এর মান বের করার সময় আমি এনটাকে চাপা দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আমি কোনটা নেব, এম নেব আর কিউ নেব। তো 5 2 10, এই 10। যখন আমাকে কিউ এর মান বের করতে বলছে, এই কিউ এর মান বের করতে বলছে, ঠিক আছে, তখন আমি কি করব, এই কিউটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি হিসাব করব এম এর এবং এন এর। এটা কত হচ্ছে, 5 3 2 6। মাথায় ঢুকছে জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। মানে যেটা আমি ধরবো সেইটা সহগ বাদ দিয়ে বাকি সহগগুলো গুণ করে দেবো। আমি এম এর মান যখন ধরতে যাব তখন এম এর মানটা বাদ দিয়ে, মানে এম এর সহগটা বাদ দিয়ে বাকি সহগগুলো গুণ করে দেবো। এন এর মান যখন জানতে চাইবো তখন আমি এন এর সহগটা বাদ দিয়ে বাকি সহগগুলো গুণ করে দেবো। কিউ এর মান যখন জানতে চাইবো তখন আমি কিউ এর সহগ বাদ দিয়ে বাকি সহগগুলো গুণ করে দেবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তুমি এরকম ভাবে সরাসরি জিনিসটা করে নিতে পারো। স্যার বলছি যে এটা কি চারটে রেশিওর ক্ষেত্রে একই রকম? একদম 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 একদম, চারটে কেন, 100টা হলেও তাই হবে। আসলে ব্যাপারটা কিছুই নয়, এটা দেখতে এরকম মজাদার লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে জানো, মানে তোমাদের একটু যদি ডিপে ঢুকি। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, যাদের খুব ভালোভাবে মাথায় ঢুকেছে যে কেন হলো এটা, সেই জিনিসটা আমি একটু বোঝাচ্ছি, কিন্তু এটা বোঝান মানে সবার বোঝার দরকার নেই। ঠিক আছে স্যার এটা তো সেই লসাগু থেকে সেই সংখ্যাটা, মানে সেই সংখ্যাটাকে বাদ দেওয়া হচ্ছে। কেন বাদ দিচ্ছি সেটাই হচ্ছে ব্যাপার, যে আমি এখানে 2 কেন বাদ দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমার দাঁড়িয়ে ছিল এম সমান সমান, দেখো এখানে দাঁড়িয়ে ছিল কি, এম এর মান হচ্ছে k/2, বা ঘুরিয়ে বলতে গেলে 1/2। ঠিক আছে, এম এর মান দাঁড়িয়ে ছিল 1/2। আমি সেই জিনিসটাই করছি, দেখো 1/2 ইজ টু, একটু বড় করে নিচ্ছি যাতে অনেক কিছু লিখতে হবে। আচ্ছা এন এর মান হয়েছিল 1/3, দেখো আমি এখানে 1/3 করলাম। আচ্ছা এইবার কিউ এর মান দাঁড়িয়েছে 1/5, তো সেখানে যদি আমি 1/5 করে নিই, এইবার করণীয়টা কি, আমি এদের এলসিএম নিয়ে তো আমি কাটাকাটি করব, আমার নিয়ম ছিল তাই, যে এই যে রেশিওটা রয়েছে এই রেশিওটাকে আমার এলসিএম দিয়ে গুণ করে ভগ্নাংশটাকে সরিয়ে দিতে হবে। তো আমি যদি এলসিএম দিয়ে গুণ করতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 2 3 5 এর এলসিএম হচ্ছে 2 3 এবং 5 এর এলসিএম, এলসিএম কত, 2 গুণ 3 গুণ 5। ঠিক আছে, তো আমি 2 গুণ 3 গুণ 5টাই সরাসরি লিখছি, 2 গুণ 3 গুণ 5, এখানেও তাই 2 গুণ 3 গুণ 5, এখানেও তাই 2 গুণ 3 গুণ 5। আমি সরাসরি এখানে 30 বলতে পারতাম, আমার কেন 30 বলছি না এটা পরে বুঝতে পারবে, আমি এটা পুরোপুরি গোটাই রাখছি। এই যে 2/2 ছিল এম এর জন্য, এই এম এর জন্য কেন ভাগ 2 ছিল, কারণ এখানে 2 ছিল। ঠিক আছে, এই জায়গাটায় 2 ছিল সেই জন্য ভাগ 2 এসছে। এখন দেখো এই ভাগ 2 এর জন্য এই 2টা কেটে চলে যাচ্ছে, পড়ে থাকছে কত, 3 আর 5। সেই জন্য আমি এই 3 আর এই 5 গুণ করেছি। এটা কোনো ম্যাজিক বলে কিছুই ছিল না, অঙ্কের একটা